দেশ চালাচ্ছে যে রাজনৈতিক দল, অর্থাৎ তোমরা বিজেপি, তোমাদের কোনো মুসলিম সাংসদ নেই। নাজমা হেপতুল্লাহ এবং মুক্তার আব্বাস নাকভি, নাজমা হেপতুল্লাহ এখন রিটায়ার, তিনি আমেরিকায় থাকেন, মুক্তার আব্বাস নাকভি বাদ দিলে এর আগের মোদী সরকারে কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না। অর্থাৎ দেশের 20 কোটি মানুষের কোনো প্রতিনিধিত্ব নেই এই সরকারে। সেই সরকার যদি দাবি করে যে মুসলিমদের ভালোর জন্য কোনো আইন করছে, মুসলিমরা এটা বিশ্বাস করবে কেন? মুসলিম বললে শুধু কি সুন্নি না শিয়া? এই আইনে দুটো আলাদা সেক্ট, এবং শুনলে অবাক হতে হবে যে মুসলিমদের 72খানা সেক্ট সবগুলোই ভারতবর্ষে আছে। যতক্ষণ দল চলে দলের একটা মত থাকতে পারে, যদিও আমরা সাম্প্রদায়িক দল বলে আমাদের সবাই দাগানোর চেষ্টা করে, আমরা সেটা নই। কিন্তু আমাদের দায়িত্ব বা যে কোনো ভারতবর্ষের যে কোনো দল যখন সরকারে থাকবে সে তখন সব মানুষের সরকার। আমি একটা কথা বলি, এর আগে অনেকে অনেক রকম বলছিলেন, বিশেষ করে ওনাকে বেশ ভালো করেই সবাই জিজ্ঞেস করছিলেন, যদি আমরা মনে করি যে হিন্দু ট্রাস্টে মুসলিম থাকবে কি থাকবে না, এটা গুড কোয়েশ্চেন। দেখুন, প্রথম কথা হচ্ছে ওয়াকফ যে বোর্ডের যে আইনটা, যে আইনের উম্মিদ হয়েছে এখন নতুন আইন, যে আইন সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে কতটা থাকবে কতটা থাকবে না, সেই আইনটা কখনোই কোনো রিলিজিয়াস অ্যাক্ট নয়, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাক্ট। ওয়াকফ প্রপার্টি, অবশ্যই ওয়াকফটা রিলিজিয়াস প্রপার্টি, কিন্তু তার ম্যানেজমেন্ট কিভাবে হবে সেই নিয়ে এই আইন। দেবজিৎ ঘুরিয়ে স্বীকার করে নিল ওদের প্রপার্টির দিকেই নজর। আমাকে বলতে দিন। ওরা ঘুরিয়ে স্বীকার করে নিল যে প্রপার্টিটাই মূল উদ্দেশ্য। টাকাটা আমরা একটু আমাকে একবার বলবেন, আমাকে একটু শেষ করতে দিন। এটা ছোট্ট একটা কথা বলি। 2022 দেবজিৎরা কিছু বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় এই বেঙ্গল ওয়াকফ বোর্ডে হিসাবরক্ষক কাকে রেখেছিলেন? কোনো মুসলিমকে? হিন্দুকে রেখেছিলেন। তারপরে 2022, 2023, 2024, একটু আগে 2024-এর প্রথম দিক অবধি তারকেশ্বর শ্রেইন মানে ট্রাস্টের মাথায় কে বসেছিলেন? অবশ্যই ফিরহাদ হাকিম। দেবজিৎ ডাহা মিথ্যে কথা, একটু দাঁড়াও, ডাহা মিথ্যে কথা। তারকেশ্বর মন্দিরের ট্রাস্ট নয়, তারকেশ্বর আরবান ডেভেলপমেন্ট দ্য সিটি, দ্য শহর। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে সব ডেভেলপমেন্ট অথরিটি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের আন্ডারে। ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, যত ডেভেলপমেন্ট অথরিটি আছে আরবান ডেভেলপমেন্ট আমাদের যে আছে পৌর নগর উন্নয়ন দপ্তরের আন্ডারে। ঠিক, আমি একটু বলে নিই। আমার কথাটা হচ্ছে এটাই যে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি বলে আমি যে সিস্টেম আছে তার মাথায় বসানো যেতে পারে, কিন্তু তারকেশ্বর ট্রাস্টের যেটা নাকি ডাহা মিথ্যে কথা আমি বললাম ভাই, সেই ডাহা মিথ্যে কথাটা একবার একটু সত্যি হোক। আমি যদিও এখানে ভিজুয়ালসের ওরকম সুবিধে নেই, তাহলে আমি আমার ফোন থেকে দেখাতে পারতাম যে জনাব ফিরহাদ হাকিম কিছুদিনের জন্য, মাত্র 2 বছর কিছু মাসের জন্য তারকেশ্বর যে শ্রেইন বোর্ড তার দায়িত্বে ছিলেন। পাশাপাশি তারকেশ্বরের ওই ধরনের, আবার বলছি আমাকে বলতে শেষ করতে দাও। দ্বিতীয়ত তাহলে এটা গেল 3 নম্বর, 101/1 করেয়া থানার পাশের জায়গা, বাকিবুল্লাহ দা ভালো বলবেন, ওনারাও এই নিয়ে আন্দোলনে আছেন। হাজি মিস্ত্রি ওয়াকফ এস্টেট, ভাই কোনো হিন্দু প্রপার্টি তো নয়, ওয়াকফ এস্টেট। কলকাতা হাইকোর্ট বিশাল বড় করে প্রপার্টির ওপরে দিয়েছেন, ইনজাংশন দিয়েছিলেন, মোতোয়ালির নাম আতাউল হক। তার ওপরে কলকাতা হাইকোর্ট অত বড় ইনজাংশন দেওয়ার পরেও যারা কিনা এতক্ষণ ধরে তর্ক করলেন একদম মিথ্যে কথা, সেই একদম মিথ্যে কথা বলার দিকের যারা মানে সাপোর্টার যারা, সেই দল তৃণমূলের লোক, টাকা কারা নিয়েছে? ওইখানকার টাকা বাকি বলতেও জানেন, ওই টাকা কারা নিয়ে নয় ছয় করেছে? ছেড়ে দিন, টলি ক্লাব, গল্ফ ক্লাব,
1.5 কোটি টাকা মাসে পায়। পলিগ্রাফ কারা আরসিজি কারা সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী যে নির্দেশ দিয়েছে পরিষ্কার তার করে, মধ্যে যাচ্ছি আমি না। আবারও বলছি, আমি তার মধ্যে পরবর্তী যাচ্ছি না। শুনানি পর্যন্ত ওয়াকফ কাউন্সিল বা ওয়াকফ বোর্ডের নতুন কোনো নিয়োগ করা যাবে না। সুপ্রিম কোর্ট- না আমি তাই বলছি না, কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলেননি যে ওই কড়িয়া রোডের কড়িয়া থানার উল্টো দিকের ওই জমিটাতে হাইকোর্ট যেটা বলেছেন তার উপরে 10 তলা বাড়ি তুলে সুপ্রিম সেটা কোর্ট তো বেচে অন্যটাও বলেছে। ওয়াকফ বোর্ডকে ফাঁকি দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে অন্য যে এটা তো ধর্মীয় আমি আসবো। জায়গাগুলোতে সেখানে কি ওয়াকফ বোর্ডকে মুসলিমদের টাকা এন্ট্রি দেবে? এতদিন ধরে আসবো, আসবো, নয়ছয় আসবো। হয়েছে এই রাজ্যে। আসবো। বিজেপি তো এই রাজ্যে কোনোদিন ক্ষমতায় ছিল না। আসবো, কারা আসবো। নয়ছয় করেছে? যে কোনো বোর্ডে এক্স অফিসিও বলে একটা শব্দ আছে। একদম, আমি তো সেটাই বলছি। যদি কোথাও ফিরাদ হাকিম বসেন সেটা এক্স অফিসিও হিসেবে বসেছিলেন। এই আইনও নাম্বার ex officio। দেবজি, আমি তোমার সময় বলিনি। পয়েন্ট নাম্বার 2, তুমি যখন ওয়াক অফ বিতর্ক নিয়ে বলছো, যেহেতু তোমার পাশে সিপিএম এর প্রতিনিধি আছে, একটু জানো ভাই যে সিপিএম এর আমলে ওয়াক অফ দুর্নীতি নিয়ে বলার জন্য বিশ্ব একজনের নাম বলেছিল, সেই সাংসদ, তোমার দলের সাংসদ, তখন তিনি সাংবাদিক ছিলেন, তিনি ওয়াক অফ দুর্নীতি নিয়ে বলার জন্য ওনার পার্টির বিধানসভায় তাকে ডেকে কোমরে দড়ি পরিয়েছিল। ফলে দুর্নীতি কিভাবে ওয়াক অফে হয়েছে হঠাৎ আমি এরা তো- আমি তো আরে, আরে, সিপিএম কে সমর্থন এবং- করছি না। আরে, 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 এবং- আরে, এবং- আরে, বা আমি আচ্ছা, যেটা আচ্ছা, বলছি আচ্ছা, যে আচ্ছা, CPM আচ্ছা, এগিয়ে আচ্ছা, গেছে। না, না, বাকিবুল্লাহ দাদা, সাহেব, আমি- বাকিবুল্লাহ সাহেব, আরেক সেকেন্ড। তোমাদের যদি এত সাহস থাকে, হ্যাঁ, অনির্বাণের ভাষায় বাবাজি ট্রাস্টের যদি এত সাহস থাকে, একবার ভাই চার্চের সম্পত্তিতে হাত দাও। অর্গানাইজারে ওটা পোস্ট করার পর ডোনাল্ড ট্রাম্প ধমক দেবে বলে ঠিক। সঙ্গে সঙ্গে পালিয়ে গেলে। 31শে মার্চ 2025 ক্যাথলিক চার্চ কেরালা সমস্ত এমপিকে চিঠি দিয়েছেন, তৃণমূলের এমপিদেরও চিঠি দিয়েছেন, বলেছেন তার লাস্ট লাইন, উই আর্জ অল দ্য এমপিস অফ অল পার্টিজ টু সাপোর্ট দ্য সেম বিল। যেহেতু ওখানে ওয়াক অফ প্রপার্টি বলে খ্রিস্টানদের জমি দখল হয়ে গিয়েছিল। একদম ঠিক আছে, একটা আন্দোলন হতে পারে। অবশ্যই আপনাদের মনে হয়েছে যে এই বিল, এই আইন আপনাদেরকে খুশি করছে না, আপনারা অবশ্যই আন্দোলন করতে পারেন, এর মধ্যে কোথাও সন্দেহ নেই। আপনি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মুর্শিদাবাদে যেটা হয়েছে আপনি কি এটাকে সমর্থন করেন? প্রথমেই বলেছি এটা আমরা কোনোদিনও সমর্থন করি না। আন্দোলন হোক শান্তিপূর্ণভাবে, গাড়ি জ্বালিয়ে দিয়ে, রাস্তা অবরোধ করে, মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করা, এটা আমরা সমর্থন করি না। দেবজিৎ যাকে আমি বলবো, আলু আর আলু বকরা যেমন এক নয়, ট্রাস্টি বোর্ড আর ডেভেলপমেন্ট অথরিটি ঠিক এক নয়। আমরা প্রথম দিন থেকে যেটা বলে আসছি যে রাম মন্দির যে ট্রাস্টি বোর্ডে যেমন কোনো মুসলিম সদস্যকে নেওয়া হয়নি, নেওয়া হবে না, দেবত্ব সম্পত্তির যে আছে সেখানে যেমন কোনো মুসলিম সদস্যদের নেওয়া হয় না। গতকাল সুপ্রিম কোর্ট এক আমাদের কথাই বলে দিয়েছে যে অমুসলিমদের বোর্ডে মুসলিমদের নেওয়া হবে, তো এটা গতকাল সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। আমি আমি প্রশ্ন তুলেছে, বলে দেয়নি, প্রশ্ন তুলেছে। আমি আমি আসবো। আমি প্রেমানন্দনাথ ভৈরবের কাছে আসবো যে গত কয়েক মাস ধরেই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছুদিন আগে রামনবমী গিয়েছে, আপনি জানেন, একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ধরনের কথা বলা হচ্ছিল, হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, তাতে উত্তাপ বেড়েছে। ধর্মের জিগিরকে যদি আমরা এতটা উচ্চগ্রামে হাই পিচে নিয়ে যাই, তাহলে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কি বেড়ে যায় না? দেখুন, অবশ্যই বেড়ে যায়, কিন্তু তা বলে এই নয় যে আমি আমার নিজের ধর্মের ধর্মাচরণ করব বলে বারবার করে আমাকে সুপ্রিম কোর্টে ছুটতে হবে, হাইকোর্টে ছুটতে হবে, অথবা রামনবমীর মিছিল বেরোলেই অন্য দিক থেকে ঢিল ছুঁড়ে ঢিল আসবে, ছাদ থেকে ঢিল পড়বে, এবং তার বদলে কেউ কিছুই করবে না। এ রাজ্য সরকার তো করবেই না। এবং আমি এখানে দাদা হয়তো বলবে আমাকে যে আরএসএস বা বিজেপির লোক, আমি সমানভাবে একইভাবে বলছি যে কেন্দ্র সরকারও, দেবজিৎদার এখানে বিজেপি থেকে আছে, দেবজিৎদাকে জিজ্ঞেস করছি যে যখন এই ঘটনাটা ঘটলো মুর্শিদাবাদের, তার আগে কি কেন্দ্র সরকারের কাছে কোনো ইন্টেলিজেন্স ছিল না যে এই ঘটনাটা ঘটতে পারে? বা রামনবমীর সময় যেসব ঘটনাগুলো ঘটে তার আগে কি আপনাদের কাছে কোনো ইন্টেলিজেন্স থাকে না? ঘটনায় তো কেন্দ্রীয় সরকার ইনভলভ, তাদের রিপোর্ট দাদা, বলছে আসছে, বিএসএফ খুলে দাদা, দিয়েছিল সীমান্ত। আসছে, আসছে। ঘটনাটা আপনি বলছেন পশ্চিমবঙ্গের রামনবমীর ঘটনা। মিছিল, আসছে, আসছে, ঘটনাটা অনিবার্য। পশ্চিমবঙ্গের ঘটনা, তাহলে আপনার পশ্চিমবঙ্গ পুলিশ কি করছিল? মসজিদের সামনে ঘটনাটা গিয়ে তো রামনবমীর সময় পশ্চিমবঙ্গের ঘটনা। বাদরের মতো লাফালাফি করাটা সেই মিছিল, একই ঘটনা এটা কোনো উল্টো ধর্মাচরণ দিকেও নয় হয়। বিশ্বদা। হ্যাঁ, বলুন। ট্রাস্টের কথা আপনি বললেন যে আপনি কোনো নন হিন্দুকে রাখবেন কিনা, যদি টেকনিক্যালি সে সাউন্ড হয় অবশ্যই আমরা তাকে ধর্মীয় কাজ ছাড়া অন্য কাজে রাখবো, যেটা ট্রাস্ট ওখানে করা হয়েছে।
অধীর শর্মা, আপনাকে জিজ্ঞেস করি যে মুর্শিদাবাদের ঘটনায় কোথাও কি একটা ইন্টেলিজেন্স ফেলিওর ছিল? তারপরে টেকনিক্যাল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো পোস্ট হয়, তাতে আগাম কিছুটা বোঝা যায় যে এরকম একটা প্ল্যানিং চলছে, এরকম একটা পরিস্থিতি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন সাফিসিয়েন্টলি এম্পাওয়ার্ড আমি মনে করি। আমার তো প্রায় 2.5 বছর বেশি রিটায়ারমেন্ট হয়ে গেল, কিন্তু অনেকগুলো ইউনিট আছে যেখানে সোশ্যাল মিডিয়াও মনিটরিং করা হয়। ইভেন ডিস্ট্রিক্ট পুলিশ ইউনিটগুলোর কাছে কিছু কিছু ম্যান পাওয়ার আছে। এখানে আমি মনে করি এটা একটু ফেলিয়ার আছে। নিয়ার অ্যাবাউট 7th এপ্রিল অনওয়ার্ডস আমি যা শুনেছি, আই উইল নট কনফার্ম ইট, যে আমি যা শুনেছি এইগুলো আভাস পাওয়া যাচ্ছিল। ইনসিডেন্টগুলো 11th এপ্রিল থেকে আরম্ভ হয়েছে, মানে 4 দিন আগের থেকে যখন আভাস ছিল, তাহলে আমরা যেভাবে আগে কাজ করেছি মানে কিছুটা আরও প্ল্যানিং করা উচিত ছিল, যদি এরকম পরিস্থিতি হয় তো কীভাবে ট্যাকলিং করা হবে। তার মধ্যে অ্যাডিশনাল পুলিশ ফোর্সেস আগে থেকে স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে রাখা, তারপরে একটা প্ল্যান অফ অ্যাকশন রাখা। এখানে আমি এটাও আরেকটা মনে করি যে স্টেট গভর্নমেন্টের একটা পলিসি ফ্রেম করতে হবে স্টেটের মধ্যে কমিউনাল হারমোনি কীভাবে মেনটেন রাখার জন্য। আই ওয়াজ ডিজিপি রেলওয়েজ ডিসেম্বর 2019, আমার ভালো করে মনে আছে, বিকজ তখনও প্রায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ফর 4 days, 13 ডিসেম্বর টু 16 ডিসেম্বর অবধি। তো তখন অথবা নিয়ার অ্যাবাউট আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যিনি হেড করছিলেন তার কাছে জানতে চাইলাম যে আমাদের রাজ্য সরকারের এই ব্যাপারে কি গাইডলাইন্স আছে, যে সেগুলো। তো আনফর্চুনেটলি আই ওয়াজ নট প্রোভাইডেড উইথ এনি গাইডলাইন্স। যে প্রিভিয়াস গাইডলাইন আমি জানতে পারলাম যে 1986-এর ছিল, কিন্তু উই আর লিভিং ইন 2025। আমি জানি না ওই গাইডলাইনগুলো এখন অবধি আপ টু ডেট করা হয়েছে কিনা। আপ টু ডেট করার খুব জরুরি প্রয়োজন আছে, বিকজ স্টেট গভর্নমেন্ট উইল কিপ ওয়ান পলিসি ডক্ট্রিন, যার বেসিসে পুলিশ ফিল্ড ইউনিট ম্যাজিস্ট্রেসি অর্থাৎ ডিভিশনাল কমিশনার এই রাজ্যে খুব একটা রোল থাকে না আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের খুব ইম্পর্টেন্ট রোল থাকে, হোম সেক্রেটারির ইম্পর্টেন্ট রোল থাকে, সেইগুলো এখন দেখা যাচ্ছে না। সিপিআইএম নাকি হিন্দুদের দুঃখ বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না, এই পরিস্থিতিতেও ভোট ব্যাংকের রাজনীতি করছে? আপনার পাশের লোক বিজেপির দল তাই বলছে। রাজনীতির অসারতা কতটা ভারতবর্ষ জুড়ে সেটা প্রমাণ হচ্ছে যে আবার এই আইনটাকে কেন্দ্র করে বিজেপি যে বিতর্কটা আনতে চাইছে। আমি আপনাকে মনে করাবো যে দেখবেন একটা ধর্মীয় উপাসনাস্থল আইন 93 সাল যেটা হয়েছিল, দ্য মেইন আইনটার কন্টেনশন ছিল যে আর স্টেটাসকো কোথাও কোনো চেঞ্জ করা যাবে না। এইবার এই যে আমি বলছি যে আমাদের ওয়াকাফ আইনটা আসছে, কার্যত সুপ্রিম কোর্টের ওই 93-এর জাজমেন্টটাকে ঘুরিয়ে কিভাবে ইনঅ্যাকশন করা যায়, অকেজো করা যায়। এখন আসছে কি যে জেলা শাসককে দিয়ে ব্যবহার করে আপনি ওয়াকফ সম্পত্তি বলে আপনি যে কোনো ধর্মীয় স্থান সেটা হচ্ছে দখল করতে পারেন যদি সরকার মনে করে। ইট ইজ আমি বলছি যে এটা একটা ইন্টেনশন। আপনি যেভাবে জাস্টিফাই করা হয়েছে এই আইনটাকে, আমি বলছি এটাই সবচেয়ে বিপজ্জনক দিক, যে ভারতবর্ষের মন্দির মসজিদের রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণ, এটা হচ্ছে 92-93 যে পিচে বিজেপি খেলতে চেয়েছিল, আস্তে আস্তে সেই খেলার জায়গাটা যত শ্রত হচ্ছে, কারণ রুটি রুজি এটা যখন ইস্যু হচ্ছে, তখন নতুন করে ধর্মীয় মেরুকরণের প্রভাব পড়ছে এই বিলের মধ্যে দিয়ে। 2, আমি আপনাকে বলছি, আমি সুপ্রিম কোর্টের বিচারপতি কালও যা বলেছেন, আমি সেই অবজারভেশনটা আমি আপনাকে বলবো যে যদি এরকম হয় যে 2জন নন মুসলিমকে রাখার কি দরকার ছিল, যদি এই প্রশ্নটা হয়, তাহলে দেখবেন বিজেপির নেতা সংসদে অথবা তাদের আর্গুমেন্টও বলেছে যে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির স্বার্থে, এবং সেখানে সবাই যদি মুসলমান হয়ে যায় তাহলে হচ্ছে সেই ট্রান্সপারেন্সি রক্ষিত হবে না। আমি বলছি যে অবজারভেশন দেওয়ার সময় জাজ বলছেন যে আমরা 3জনও তো যে বেঞ্চ আমরা শুনছি তারাও তো একই ধর্মের, ফলে যদি আমাদের কাছে আসেন হিয়ারিংয়ের জন্যে, তাহলে একই ধর্মের মানুষ তাহলে তো শুনছেন, এই শোনার মধ্যে জাজমেন্ট আসতে পারে কি? তাহলে এই যে ধর্মটাকে মাপকাঠি করছেন ট্রান্সপারেন্সির, এটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক জিনিস এবং ভারতীয় সংবিধানের একেবারে পরিপন্থী এই জায়গাটায়। সৌমদা, মুখ্যমন্ত্রী বলেছেন শামশেরগঞ্জ যে সাংসদ কংগ্রেসের, এবং এই ক্ষোভ, এই অশান্তি, আপনার জনপ্রতিনিধি ওখানকার এমপি, কংগ্রেসেরই এমপি, আপনারা কি কোনো আঁচ পাননি বা আপনারা পারেননি বা আপনারা কোনো কন্ট্রোল করার চেষ্টা করেন? আমি তো অবাকই হয়ে গেছিলাম যে কালকে যখন মুখ্যমন্ত্রী কথাটা বলছেন, আমি তো ভাবলাম বোধহয় অধীর চৌধুরী বোধহয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বোধহয় স্বরাষ্ট্র দপ্তরটা চালান, বা ঈশা খান চৌধুরী বোধহয় পুলিশের দায়িত্বে আছেন, মাথায় ওনারা আছেন। একটু আগে ছেড়ে দিন, আমি ওই কথা আসছি পরে।
একটু আগে একটা কথা বলছিলেন যে এই 140 কোটির দেশে আপনিই বলছিলেন যে আপনাদের প্রতিনিধিত্ব সংখ্যালঘু সম্প্রদায়ের 20% মানুষের কোনো প্রতিনিধিত্ব নেই। এই হিন্দু মুসলমানে বারবার হিন্দু মুসলমান করে যে আমাদেরকে ভাগ করা হচ্ছে, আসলে যে দেশের প্রধান তিনি পোশাক দেখে তার ধর্ম ঠিক করে দিতে পারেন, সে কোন ধর্মের মানুষ, সে কোন সম্প্রদায়ের মানুষ, সে দেশে তো এটা স্বাভাবিক। আপনি এটা পরিষ্কার করে এই ভারতবর্ষ তো সেই ভারতবর্ষ, আমাদের সুমনদা বলছিল মহাত্মা গান্ধীর কথা, যে ভারতবর্ষের আমরা বলি যে যারা মনে করেন যে মানে বিজেপির লোকেরা মনে করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মানেই সাম্প্রদায়িক আতঙ্কবাদী, টেরোরিস্ট। এই ভারতবর্ষ স্বাধীনতার পরে প্রথম টেরোরিস্ট দেখেছে যিনি একজন হিন্দু, মহাত্মা গান্ধীকে খুন করেছেন। তো আমার বক্তব্যের বিষয়টা তো না, বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে কার লাভ। আপনি বলছেন একটু যে কথাটা বলছেন কংগ্রেস, দেখুন আপনি সার্ক করে আপনার রেসপন্সিবিলিটি ছেড়ে দিতে পারেন, কিন্তু এই রাজ্যে আপনি 4 ঘন্টা পরে পুলিশ যাচ্ছে, এটাও কি অন্য দলের দায়িত্ব? বাকিবিল্লার কাছে আসতে চাইবো। বাকিবিল্লা, আপনি আমাকে স্পেসিফিক বলুন, আপনি যেহেতু অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, এই যে ওয়াকফ সংশোধিত ওয়াকফ আইন, আপনাদের ঠিক আপত্তির জায়গাগুলো কোথায়? আপত্তির জায়গা যেটা ছিল আমরা চাইছি সেটাই থাক। এখানে আমার ইচ্ছা আছে যে আমি কিছু সম্পত্তি ওয়াকফ করব। প্রত্যেকটি রাজ্যে একটা ওয়াকফ বোর্ড আছে, ভারতবর্ষে যত রাজ্যে আছে সেই রাজ্যের ওয়াকফ বোর্ডে একজন চেয়ারম্যান থাকে, একজন এক্সিকিউটিভ অফিসার থাকে এবং মেম্বার থাকে। মেম্বারের মধ্যে সাংসদ, বিধায়ক, রিলিজিয়াস লিডার, অ্যাডভোকেট, একজন আইএস অফিসার থাকেন। এখানে তারাই পরিচালনা করেন ওয়াকফ বোর্ডটা। নতুন যে আইন আছে এখানে জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরদের উপরে অনেকটা দায়িত্ব, তিনি ডিসাইড করবেন এই জমিটা, এই সম্পত্তিটা ওয়াকফ করা যাবে কি যাবে না। এটা ছিল না, এটার আমরা তীব্র আমাদের আপত্তি রয়েছে। আমি একটা প্রশ্ন করছি, জাস্ট একটা প্রশ্ন, এটার মধ্যে তো এটাও রয়েছে যে 5 বছরের আপনার হিন্দু মুসলমান হতে হবে, মানে 5 বছর তার মেয়াদ হতে হবে, তারপরেই সে ওয়াকফে দান করতে পারবে। এটা আপনারা মানেন? একদম না, তাহলেও মানে এটাও তো ইনক্লুশন। ওটা দান করার ক্ষেত্রে, ওয়াকফ দান করার ক্ষেত্রে তার মানে এটা আমি ঠিক করে দেওয়া সরকার। আমি আমার সম্পত্তি আমি ওয়াকফ করব, এটা সরকার ঠিক করার কি? আজকে যদি দেবত্ব সম্পত্তিতে এরকম এক আনতো, আমার দাদারা চুপ করে বসে থাকতেন? এখানে আরো দুটো পয়েন্ট আছে যে 2জন করে মহিলাকেও রাখতে হবে, এটা আপনি মানছেন না? মানছেন না? একদম মানছি। তাহলে তো সম্পূর্ণ পরিবর্তন তো আচ্ছা, আমি আপনি জানেন কি বাকিবুল্লাহ সাহেব, অনেক জায়গার ওয়াকফ বোর্ডে ফিমেল মেম্বার আছে। আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকফ বিল নিয়ে এসে পার্লামেন্টে কি বললেন? সংখ্যালঘুদের উন্নয়নের জন্য এই বিল আনা হয়েছে। আপনি জানেন যে এই সাংসদে, রাজ্যসভা লোকসভায় একজন মাত্র মুসলিম সাংসদ বিজেপির, এবং স্বাধীনতার পরে এই প্রথম দাদা এই মন্ত্রিসভায় একটা মুসলিম। যখন কলকাতার রাস্তায় বাসের মাথায় দাঁড়িয়ে লোকে বলছে যে ইডেন গার্ডেনটা আমাদের সম্পত্তি আর পার্লামেন্টে আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেটার আপনি কি বলছেন? সেটার জন্য সেটা কি যখন আমি একটু উত্তর দিই। হ্যাঁ, আমি একবার ছোট করে ওয়াকফটা কি বলে নিই একবার, ছোট মানুষের জনগণের জন্য, যারা অনেকে জানেন না, সবাই হয়তো আপনারা জানেন। ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে আল্লাহর সম্পত্তি। কোনো ব্যক্তি চাইলে তার সম্পত্তি, যদি ভুল বলি বলবেন, আল্লাহর উদ্দেশ্যে দান করতে পারেন, সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে। এই সম্পত্তি দেখভালের জন্য একজন মুতোয়ালি অর্থাৎ ম্যানেজার থাকেন। এছাড়াও দীর্ঘদিন যে জমির উপর ধর্মস্থান রয়েছে বা ধর্মীয় চ্যারিটেবল ট্রাস্ট চলে, সেটাও ওয়াকফ বলে ধরে নেওয়া হয়। এক একটি সম্পত্তিকে এক একটি ওয়াকফ বলা হয়। প্রতিটি ওয়াকফ রেজিস্টার করাতে হয়। এই সম্পত্তিগুলির নিয়ন্ত্রণ থাকে ওয়াকফ বোর্ডের হাতে। রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সদস্য, রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড রয়েছে। 8 থেকে 12 জন ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারেন। ওয়াকফ চলে মুসলিম ল অনুযায়ী। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ হলে তা ওয়াকফ ট্রাইব্যুনালে যায়। ট্রাইব্যুনালের রায়কে কোর্টে চ্যালেঞ্জ করা যায় না।
হাইকোর্টে চ্যালেঞ্জ যায়। করা যায়? না 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 হয় হয় হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়? না যায় না, আমি যতদূর জানি যায় না। যায় 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 আমি একদম বলছি confirm। এখন যায় স্পেশাল কেস আগে হয় না, হয়ে যেত। স্পেশাল রাষ্ট্রপতির সইটা হয়ে যাওয়ার পরে যায়। হ্যাঁ, আগেও। ভারতে ওয়াকফ আইন তৈরি হয় 1954 সালে, তবে By practice। 1995 সালে ওয়াকফ বোর্ড ঢেলে সাজানো হয়, সংশোধন হয় 2013 সালে। সর্বশেষ সংশোধনীতে ওয়াকফ বোর্ডের হাতে অপরিসীম ক্ষমতা তুলে দেওয়া হয়। দেবজিৎদা, তুমি তো করে আর সম্পত্তি নিয়ে একটা- তুমিই বললে হাইকোর্ট বলেছে, আমার একটা- তাহলে বলছো চ্যালেঞ্জ করা যায়? চ্যালেঞ্জ করা যায়, হ্যাঁ, যায়। তুমি বলছো যায় না, যায় যায় না। না। আচ্ছা, তাহলে হাইকোর্টে গেল। আমি একটুখানি বলি। আমি সুমন, তিনটে- সুমন, দে- 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 সুমন, এক এক second। সুমন। আমি তো তিনটে পয়েন্ট বলি যে ওয়াকফ বিল নিয়ে এত প্রতিবাদ কেন। প্রথম কথা, বিজেপির যে থিম যে এটাতে সংখ্যালঘুদের উপকার হবে, আগের যে অ্যামেন্ডমেন্ট ছিল সেই অনুযায়ী ওয়াকফ সম্পত্তির উপর বছরে 7% রেভিনিউ আয় করার নিয়ম ছিল। এই নতুন বিলে ওটা 5% করা হয়েছে। এই প্রথম দেখা গেল কোনো সরকার রাজস্ব কমাতে চাইছে, তার মানে এমন কোনো ব্যবসায়ীকে দিতে চাই, সেই জন্য এটা করা হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, বারবার যেটা দেবজিৎরা ওভারলুক করছে এবং ভুল বলছে, সেটা হচ্ছে ভারতবর্ষে 80টা ট্রাইব্যুনাল আছে, তার মধ্যে একটা ট্রাইব্যুনাল হচ্ছে ওয়াকফ। তো বাকি 79টা ট্রাইব্যুনালের ক্ষেত্রে যা নিয়ম, একটা মাত্র ট্রাইব্যুনালে তুমি ওটাকে ভায়োলেট করবে, তাহলে তো তুমি আর্টিকেল 26 কে ভায়োলেট করছো কনস্টিটিউশনে। 25-26 দুটোই আমি দুটোই ভায়োলেট। পয়েন্ট নাম্বার 3, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে বলবেন না যে ইডেন গার্ডেন কি। ওয়াকফ WhatsApp university তে বলছেন, আমি বলিনি। ওয়াকফ একটা নিয়ম আছে, ইউজার মানে যেখানে আমি নথি দিতে পারছি না কিন্তু ঐতিহাসিক ব্যবহার ভাবে করছি, ওই ব্যবহার করছি। সম্পত্তিটা কার ছিল, এইটা প্রথম বুঝতে হবে। যদি নথি দিতে হয়, কাশী বিশ্বনাথ মন্দিরের নথি আছে। তোমরা এত মুসলমানদের জন্য না, 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 ভাবছো কেন বলুন? মুসলমান। না, ভারতবর্ষে একদমই। ভারতবর্ষে মুসলমানদের জন্য সবচেয়ে বড় স্কলারশিপ ছিল, ইভেন যেটা অটল বিহারী বাজপেয়ীও সরায়নি, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের নামে স্কলারশিপ। তোমরা সেটা বাতিল করেছো। আমি একটু- তোমরা মুসলমানদের জন্য ভালো করবে না। 1950 বলে প্র্যাকটিসটাই চেঞ্জ করে দিতে চাইছে। দেবে দেবে বলো। ইয়েতে আমার একটা প্রশ্ন আছে, বাকিবুল্লাহটা খুব ভালো বলতে পারবেন। দেখুন, ওয়াকফ তো প্রান্তিক অসহায় যারা এই ধরনের বঞ্চিত, তাদের জন্যই বেশিটা করা, কোনো নির্দিষ্ট লোকেদের জন্য তো নয় যে যার টাকা আছে তার তেলা মাথায় তেল দেওয়ার জন্য মুসলমান মানে মানুষ, সম্প্রদায়ের মানুষ ওয়াকফ করেন না। তারা চান তাদের সমাজের উন্নয়নের জন্য। আমাকে এই ওয়েস্ট বেঙ্গল, আমি জানি না দাদা, হতেও পারে আছে হয়তো, ওয়েস্ট বেঙ্গলে একটা এই এত তো ওয়াকফ প্রপার্টি, এত ওয়াকফ প্রপার্টি, যে ওয়াকফ প্রপার্টির দুর্নীতি নিয়ে আমরা সিপিএম জমানাকে গালাগালি দিয়েছি। এক সময় কংগ্রেস আর বিজেপি, তারপরে কংগ্রেস, তৃণমূল, বিজেপি তিনজনেই সিপিএমের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যে ওয়াকফের টাকা কী করে চুরি হয়েছে। এই ওয়াকফ থেকে যে রোজগার হয় তা দিয়ে একটা কোনো হাসপাতাল চলে, একটা বড় স্কুল চলে, একটা মানে বড় দেবজিৎ, কলেজ চলে। প্লিজ প্লিজ শোন, আমি বাকিবুল্লাহকে জিজ্ঞেস করছি, বাকিবুল্লাহকে, উনি জানবেন, নিশ্চয়ই বলতে পারবেন। তো এই জিনিসগুলো যদি আমাদের সামনে আসে, তাহলে আমাদের এই পারস্পরিক ভুল বোঝাবুঝি বা এই যে আমরা দরিদ্র মুসলমানের জন্য করতে চাইছি বা আমরা করতে চাইছি না, আমরা কুমিরের কান্না কাঁদছি, এগুলো তাহলে পরিষ্কার হয়, তাই না? বাকিবুল্লাহ। নিশ্চয়ই। ওয়াকফ বোর্ডের মাধ্যমে আমাদের মুসলিম ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়া হয়। যারা দুরাগত স্টুডেন্ট তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা, অসহায় মহিলা, মুসলিম মহিলা, তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়। কোথায় মানে এর ইয়ে আছে? এই বাংলায় হয়, না না, বাংলায় হয়, আমি বলছি। একমাত্র ইমাম ভাতা এই সরকার, মানে হাজার আমার সঙ্গে দূরত্ব থাকলেও, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দূরত্ব থাকলেও, আমি যতদূর জানি, যেহেতু আমি মামলাটাতে আমি পার্টি ছিলাম এবং আমি উকিলও ছিলাম, সেই জন্য হাইকোর্টে, যে ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া ছাড়া ওয়াকফের থ্রু দিয়ে বাকি কিছু ক্ষেত্রে কিছু মসজিদের উন্নয়ন করা, ঈদগাহর উন্নয়ন করা ছাড়া মানুষের উন্নয়ন হিসেবে আমি স্কলারশিপ দেওয়া হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। মিসইন্টারপ্রিটেশন হচ্ছে। আমি এক সেকেন্ড বলি, সৌম্যদা, আমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বাইরে একটু পড়াশোনা করেছি। রুয়াফজা বলে একটা শরবত আছে, ওটা হামদর্দ, ওটা ওয়াকফ